প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা দশম শ্রেণীতে উঠেছ বা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপযোগী একটি ভিডিও। এই ভিডিওতে রয়েছে আফ্রিকা কবিতার উৎস, শব্দার্থ, ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং ব্যাকরণের আলোচনা। মাধ্যমিকে ব্যাকরণের একটি অংশ আসে পাঠ্যাংশে ব্যাকরণ থেকে। তোমাদের কথা চিন্তা করে ব্যাকরণের আলোচনা রাখা হয়েছে। ব্যাকরণ সহ যে কোনো প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে রাখতে পারো, মেসেজের মাধ্যমে উত্তর পাবে। আমাদের আলোচ্য কবিতা আফ্রিকা। এই কবিতাটি প্রথম প্রবাসী সাময়িক পত্রে প্রকাশিত হয়, পরবর্তী সময়ে পত্রপুট কাব্যগ্রন্থে এবং সবশেষে সঞ্চয়িতা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। আফ্রিকা কবিতাটি কবির ব্যক্তিগত সচিব অমিয় চক্রবর্তীর অনুরোধে লেখেন। 1935 সালে ইতালির প্রাক্তন প্রেসিডেন্ট বেনিটো মুসোলিনি তিনি আফ্রিকার একটি দেশ ইথিওপিয়া আক্রমণ করেন। তারই প্রতিবাদে 1937 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই আফ্রিকা কবিতাটি লেখেন। আফ্রিকা কবিতায় মোট 4টি স্তবক রয়েছে। প্রথম স্তবকে আফ্রিকার জন্ম, দ্বিতীয় স্তবকে আফ্রিকায় ঔপনিবেশিকদের প্রবেশ এবং তাদের অত্যাচারের কাহিনী, তৃতীয় স্তবকে ঔপনিবেশিকদের অপদার্থতার খতিয়ান রয়েছে এই কবিতায়, চতুর্থ এবং শেষ স্তবকে এই ঔপনিবেশিকদের অত্যাচারের জন্য যুগান্তের কবির ক্ষমা প্রার্থনা। এবার আমরা লাইন ধরে ধরে কবিতার আলোচনায় আসব। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রে বাহু প্রাচী ধরিত্রী বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। উদ্ভ্রান্ত শব্দের অর্থ দিশাহীন বা দিশেহারা। আদিম যুগে মানে প্রাচীন যুগে। স্রষ্টা সৃষ্টিকর্তা বা ঈশ্বর। স্রষ্টা সৃষ্টি করেন যিনি, এটাকে যদি আমরা ব্যাকরণের দিক থেকে দেখি তাহলে বহুব্রীহি সমাস। অসন্তোষে মানে অসন্তুষ্ট হয়ে, নয় সন্তোষে নং তৎপুরুষ সমাস। বিধ্বস্ত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, অধৈর্যে ধৈর্যহীন হয়ে সমাস করলে নয় ধৈর্য তাতে। উদ্ভ্রান্ত সে আদিম যুগে, অর্থাৎ আদিম যুগে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর তার নিজের সৃষ্টির প্রতি সন্তুষ্ট হতে পারছিলেন না। তার সৃষ্টিকে নিখুঁত করবার জন্য বারবার ভাঙছিলেন ও করছিলেন, কিন্তু কিছুতেই মনের মতো না হয় অধৈর্য হয়ে পড়েন এবং ঘন ঘন মাথা নাড়েন, না হয়নি, ঠিক এভাবে হবে না, অন্যভাবে। তাই নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন। আর এমন সময় ভয়ঙ্কর সমুদ্রের বাহু প্রাচী, অর্থাৎ প্রাচী শব্দে মানে হচ্ছে পূর্ব দেশ, পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা মহাদেশ সৃষ্টির এই ভৌগোলিক তত্ত্বকে কাব্যিক ছন্দে প্রকাশ করেছেন। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রী বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এই পংক্তির মধ্য দিয়ে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা পৃথক হওয়ার বিষয়টি বোঝাতে চেয়েছেন। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। বনস্পতি শব্দের অর্থ হচ্ছে বনের পতি, বনের বড় বড় গাছ বা বৃক্ষ। বনস্পতি শব্দের সমাস করলে বনের প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস। নিবিড় মানে ঘন, কৃপণ মানে কিপ্টে, অন্তপুর মানে অন্দরমহল বা ভিতর। তাহলে বনস্পতি অর্থাৎ বনের বড় বড় গাছের ঘন জঙ্গলের পাহারায় আর সভ্যতার আলোকহীনতার মধ্যে আফ্রিকাকে বন্দি করে রেখেছিল। কৃপণ আলোর অন্তঃপুরে দুইটি অর্থ প্রকাশ করেছে। এক, আফ্রিকা মহাদেশে ঘন জঙ্গলের জন্য আলো প্রবেশ করতে পারে না। দুই, আফ্রিকা আমরা যাদের তথাকথিত সভ্য বলি, পাশ্চাত্য সভ্যতার আলো সেখানে প্রবেশ করতে পারেনি। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। নিভৃত অবকাশে মানে হচ্ছে একাকী নির্জন স্থানে অবসর যাপন, একাকী
নির্জন স্থানে আফ্রিকা দুর্গমে রহস্য সংগ্রহ করছিল। দুর্গম শব্দের অর্থ হচ্ছে যেখানে সহজে গমন করা যায় না। চীন ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, দুর্বোধ যা সহজে বোধগম্য নয়। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আফ্রিকা একাকী নির্জন স্থানে থেকে জলস্থল আকাশের দুর্বোধ সংকেতকে চিনছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তার চেতনাতীত বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মারাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুফিনী নাদে। বিদ্রুপ শব্দের অর্থ উপহাস। বিরূপের ছদ্মবেশে, বিরূপ শব্দের মানে হচ্ছে বিরক্ত বা অসন্তুষ্ট। ছদ্মবেশে এর যদি আমরা সমাস নির্ণয় করি, ছদ্ম যে বেশ তাতে কর্মধারায় সমাস। শঙ্কাকে, শঙ্কা মানে হচ্ছে আশঙ্কা বা ভয় বা আতঙ্ক। বিভীষিকা প্রচণ্ড ভয় বা আতঙ্ক। দুন্দুভি নিনাদে, দুন্দুভি এক ধরনের বাদ্যযন্ত্র, নিনাদ মানে হচ্ছে শব্দ। তাহলে দুন্দুভি নিনাদে মানে হচ্ছে যে দামামা জাতীয় এক ধরনের বাদ্যযন্ত্রের শব্দে, যুদ্ধের দামামা বা বাদ্যযন্ত্র বাজিয়ে। দুন্দুভি নিনাদে, দুন্দুভির নিনাদ তাতে সম্বন্ধ তৎপুরুষ সমাস। আচ্ছা, এবার আমরা এই পংক্তিটির অর্থে আসি। আফ্রিকা যখন নিভৃত অবকাশের মধ্যে দুর্গমতা রহস্য সঞ্চয় করছিল, তখন ভয়কে হার মানাতে সে নিজেকে আরও ভীতিপ্রদ এবং বিভীষিকাময় করে তুলেছিল। অর্থাৎ বন্য প্রকৃতির ভয়াবহতাকে আফ্রিকার যেন ভয়ের সৌন্দর্য দিয়েই জয় করেছিল। ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। ছায়াবৃতা, ছায়া দ্বারা আবৃতা, করণ তৎপুরুষ সমাস, মানে হলো ছায়ার দ্বারা ঢাকা। অপরিচিত, নয় পরিচিত, নং তৎপুরুষ সমাস। উপেক্ষার শব্দের অর্থ অবহেলার, আবিল দৃষ্টিতে, আচ্ছন্ন দৃষ্টিতে। ছায়ার দ্বারা আবৃতা, এতদিন উপেক্ষিত আফ্রিকা, ছায়ার দ্বারা ঢাকা আফ্রিকার মানবরূপ অপরিচয়ের কালো ঘোমটার নিচে চাপা পড়েছিল। সৃষ্টির আদিলগ্ন থেকেই আফ্রিকা মহাদেশটি চারিদিকে সমুদ্রের প্রাচীর দিয়ে ঘেরা এবং আফ্রিকার অভ্যন্তর সুউচ্চ এবং বড় বড় বৃক্ষ দ্বারা আচ্ছাদিত। সে আচ্ছাদন ভেদ করে সূর্যালোকও প্রবেশ করতে পারে না। ঘন অন্ধকারের আবরণ যেন আফ্রিকার ভূভাগকে বেষ্টন করে আছে। এই ছায়াঘ্রা প্রকৃতির কারণেই আফ্রিকা তথাকথিত সভ্যতার সুফল লাভ করতে পারেনি। আর এই প্রাকৃতিক কারণেই আফ্রিকা দুর্গম, অথচ তা ছিল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। ফলে তার দুর্গমতার কারণে অনেককাল পর্যন্ত কোনো উগ্র সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার ঈর্ষণীয় ভাণ্ডার করায়ত্ত করতে পারেনি। দীর্ঘ সময় পর আফ্রিকার সম্পদ বাকি বিশ্বের নজরে এলেও তাদের কাছে আফ্রিকা ও আফ্রিকার তথাকথিত আদিম অধিবাসীরা বর্বর, ইতর ইত্যাদি অভিধায় ভূষিত হতো। উপেক্ষা করতে গিয়ে কেউ আফ্রিকার সৌন্দর্য ও সম্পদশালী রূপটিকে ঠিকমতো বুঝতে উঠতে পারেনি। আফ্রিকার যে একটি মানবীয় রূপ রয়েছে, সেই মানবীয় রূপটি উপেক্ষার আবিল দৃষ্টিতে ঢাকা ছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বরলোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তীক্ষ্ণ মানে সূক্ষ্ম বা সুচালো। সূর্যহারা, সূর্যকে হারা, কর্মতৎপুরুষ সমাস। মানুষ ধরার, মানুষকে ধরার, কর্মতৎপুরুষ সমাস। নির্লজ্জ, নেই লজ্জা যার,
নং তৎপুরুষ সমাস বা নং বহুব্রীহি সমাস। আচ্ছা, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা হলো ইউরোপের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীরা, যারা আফ্রিকার মানুষদের কৃতদাসে পরিণত করেছিল। সভ্যতার গর্বে অন্ধ মানুষ ধরার দল, যাদের হিংস্রতা আফ্রিকার বন্য প্রাণী নেকড়ের চেয়েও বেশি, আর যারা গর্বে আফ্রিকার সূর্যালোকহীন অরণ্যের চেয়ে অন্ধ, তারা লোহার হাতকড়ি নিয়ে এলো। আফ্রিকার মানুষদের কৃতদাসে পরিণত করে কাজ করানোর জন্য বা তাদের বিক্রি করে মুনাফা অর্জনের জন্য তারা এসেছিল। সভ্যের বর্বল্য নগ্ন করল নির্লজ্জ অমানুষতা। ইউরোপের রাষ্ট্রনায়কদের নির্দেশে আফ্রিকা মহাদেশে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে তাদের কৃতদাসে পরিণত করে ইউরোপের বাজারে বিক্রি করা হয়েছিল। সভ্য নাগরিকরা এরূপ বর্বরোচিত আক্রমণে নিরপরাধ আফ্রিকাবাসীদের ক্ষত বিক্ষত করেছিল। সভ্যের বর্বর লোভের জন্য তাদের নির্লজ্জ অমানুষতা নগ্নরূপে দেখা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ভাষাহীন শব্দের অর্থ নির্বাক, বাক্যহারা। ক্রন্দনে কান্নায়। বাষ্পাকুল শব্দ অর্থ অশ্রুসিক্ত। অরণ্য পথে, বনের পথে। পঙ্কিল মানে কাদাযুক্ত, অশ্রুতে চোখের জলে, দস্যু পায়ের ডাকাতদের পায়ের। বিভৎস হচ্ছে ভয়ঙ্কর। চিরচিহ্ন চিরকাল থেকে যায় যে চিহ্ন, সেটা চিরচিহ্ন। অপমানিত, অসম্মানিত, লাঞ্ছিত। ভাষাহীন, ভাষা হইতেহীন অপাদান। বাষ্পাকুল, বাষ্প দ্বারা আকুল, করণ তৎপুরুষ সমাস। দস্যু পায়ের, দস্যুর পায়ের সম্বন্ধ তৎপুরুষ। কাটা মারা, কাটাকে মারা, কর্ম তৎপুরুষ। চিরচিহ্ন, চিরকাল ব্যাপিয়া চিহ্ন, চিরচিহ্ন ব্যক্তি তৎপুরুষ। এবার আমরা আলোচনায় আসি যে তোমার ভাষাহীন ক্রন্দনে অত্যাচারী সাম্রাজ্যবাদী ইউরোপীয় রাষ্ট্রগুলি দুর্বল আফ্রিকার ওপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল। তাদের যন্ত্রণার স্বর প্রতিধ্বনিত হয়েছিল আফ্রিকার আকাশে বাতাসে। অত্যাচারিত অধিবাসীদের চোখের জলে ভরে উঠেছিল অরণ্যের চারিদিক। অপমানিত দস্যুদের অত্যাচারে আফ্রিকার মানুষদের ভাষাহীন কান্না ও রক্ত মিশে পথের ধুলো হয়ে ওঠে কর্দমাক্ত। কাটামারা জুতো কি তোমরা যারা ফুটবল খেলো, তোমাদের বুটের নিচে কাটা কাটা থাকে, ওই কাটামারা জুতোগুলো দিয়ে যখন কাউকে মারিয়ে যাও, সে কতটা যন্ত্রণা অনুভব করে নিশ্চয়ই অনুভব করতে পারছো। আমরা যাদের সভ্য বলি, সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার মানুষদের বুটের তলায় পিষে দিত। এই অত্যাচার ছিল বিভৎস। ভাবো এই অত্যাচার কতটা নিষ্ঠুর ছিল। কবি এই কয়টি লাইন দ্বারা সেই অত্যাচারকেই বোঝাতে চেয়েছেন। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তুমি কে? কারা কিভাবে অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল? এই যে অত্যাচার, যে কাটামারা জুতোর তলায় অসহায় আফ্রিকার যন্ত্রণা ও আর্তনাদ, তাদের অশ্রুতে এবং রক্তে মিশে কাদায় পরিণত হওয়া, আফ্রিকার জনজাতি অপমানিত, এই বিভৎস অত্যাচার আফ্রিকার ইতিহাসে চিরকালীন এক কলঙ্কের ইতিহাস। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সেই মুহূর্ত বলতে কোন মুহূর্ত? সেই মুহূর্তে কাদের পাড়ায় পাড়ায় কী ঘটেছিল? ইউরোপের সাম্রাজ্যবাদী তথা সভ্য সমাজের প্রতিনিধি কিছু বর্বর নির্লজ্জের দল লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকায় উপস্থিত হয়। আফ্রিকার মানুষজনকে পদানত করে কাটামারা জুতোর তলায় পিষে দেয় তাদের
বন্দি করে কৃতদাসে পরিণত করে। ধ্বংস হয় আফ্রিকার নিজস্ব সমাজ, সভ্যতা, আনন্দ উৎসব, জীবন প্রণালী। আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরকলঙ্ক আকার এ বিশেষ মুহূর্তের কথাই বলা হয়েছে। সমুদ্র পারে সেই মুহূর্তেই সেই সব দস্যুর পাড়ায় পাড়ায় মন্দিরে ভক্তি ভরে সকাল সন্ধ্যা দয়াময় দেবতার আরাধনা চলছিল। শিশুরা নিশ্চিন্তে তাদের মায়ের কোলে খেলা করছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবির মাঙ্গলিক সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের, আনন্দের, মহিমাময় সৃষ্টিকর্তার এবং সৃষ্টির আরাধনার। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গব্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। দিগন্তে, দিকযুক্ত অন্ত, দিগন্ত সমাস করলে দিকের অন্ত, দিগন্ত সম্বন্ধ তৎপুরুষ। প্রদোষকাল মানে সন্ধ্যা, রুদ্ধশ্বাস মানে শ্বাসরোধকারী দম বন্ধ হওয়া অবস্থা। দিগন্তে আকাশ যেখানে মাটিতে মেশে। ঝঞ্ঝা বাতাস মানে ঝড় বৃষ্টি। এখানে পশ্চিম দিগন্তে মানে পশ্চিমী দেশগুলোতে, ইউরোপের অধিকাংশ দেশে ঘনায়মান সংকটের কথা বলা হয়েছে। পশ্চিমী দেশে সেই সময় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। এর ফলে সারা বিশ্বেই ঘনিয়ে উঠেছিল ঝঞ্ঝার কালো মেঘ এবং বিশ্ববাসীর একটা অস্বস্তিকর নিঃশ্বাসরুদ্ধ হওয়ার মতো উপক্রম দেখা দিয়েছিল। পশুরা যেমন সন্ধ্যার সময় গুপ্ত গব্বর থেকে বেরিয়ে আসে শিকারের খোঁজে, পশুর ডাকে আমরা ভয় পাই, তেমনি পশুতুল্য হিংস্র মানুষরা অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। যুগান্তর শব্দের অর্থ হচ্ছে অন্য যুগ, সমাস করলে অন্য যুগ নিত্য সমাস। যুগান্তের কবি অর্থ নতুন যুগের কবি। শেষ রশ্মিপাতে অর্থ অন্তিম কিরণের শেষ আলোয়। রশ্মিপাত, রশ্মির পাত, তাতে সম্বন্ধ তৎপুরুষ। মানহারা শব্দের অর্থ অপমানিত, সমাস করলে মানকে হারা কর্মতৎপুরুষ সমাস। মানবী এখানে নারী। কবি আফ্রিকাকে নারী রূপে কল্পনা করেছেন। দ্বারে মানে দুয়ারে। প্রলাপের অর্থ অর্থহীন কথা। পুণ্যবাণী, পুণ্য যে বাণী, কর্মধারা সমাস। সুসমাচার। এই অংশে যুগান্তের কবিকে আহ্বান করেছেন আসার জন্য। যুগান্তের কবি সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিনিধি, মুখপাত্র। যুগ সন্ধিকণের মুহূর্তে কবিতাকে অত্যাচারিত ও শোষিত মানুষজনের সামনে করজোড়ে দাঁড়াতে বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন আফ্রিকানদের উপর এই অন্যায় অত্যাচার করার জন্য। আর সেটাই হবে আধুনিক সভ্যতার শেষ পুণ্যবাণী বা শুভ সমাচার বা শুভ বার্তা।